আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগ আসবে না, বলছেন আমির খসরু। এদিকে দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব, বলছেন ইশরাক। জানাবো হাসনাত আব্দুল্লাহকে 1 সপ্তাহের আলটিমেটাম বিএনপির। এবং সর্বশেষ জানাবো নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল, তাই গ্রেপ্তার হয়েছে, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগ আসবে না, বলছে আমির খসরু। জাতীয় নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ ছাড়া কোনো দেশ আগাতে পারে না জানিয়ে আমির খসরু বলেন, এই সরকার গত 10 মাসেও দেশের বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু সেখানে অংশগ্রহণকারী সবার একটা কমন প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। নির্বাচন না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না, যার প্রভাব ইতিমধ্যেই দেখা দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার তা অনুধাবন করতে পারছে না। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সাময়িকভাবে দেশে একটি অস্থিরতাশীল পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি কখনো আগাতে পারে না। আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে তা এই মুহূর্তে দেশের জনগণ কেউ জানে না। দেশটি একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, এই সরকার তা অনুধাবন করতে পারছে না। তিনি বলেন, এই পরিস্থিতি উত্তরণের অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়া দরকার। নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে শিগগিরই নির্বাচন দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, বরং তারা একের পর এক ইস্যু তৈরি করে সময়ক্ষেপণ করছে। সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার অর্থনীতির প্রতিটি খাতের ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য উপাত্ত তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারও সেই ভুল তথ্যের ওপর ভিত্তি করেই জাতীয় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। ভুল তথ্যের ওপর বাজেট প্রণীত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সরকার, এই সরকার জনগণের কোনো ম্যান্ডেট নেই। দেশের আপামর জনসাধারণের পালস বোঝার ক্ষমতা এই সরকারের নেই। দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব, বলছেন ইশরাক। আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নাম ঘোষিত করলেও শপথ না পড়ানোর সম্প্রীতি সৃষ্টি আলোচনা সমালোচনার নিয়ে মুখ খুলেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তর ক্ষমতার লোভ, এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যতা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি লিখেন, অনেক সমালোচনার মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে নিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করা এবং গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটার অধিকারের সাথে সর্বশক্তি দিয়ে এরা ঢাকা বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্যে দিয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। তিনি আরও লেখেন, কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতায় শুধু বিসর্জন দিয়েছে তা নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতো বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে, আমলাতন্ত্র হাসিনার দোষরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে। একদিকে এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। ইশরাক হোসেন লেখেন, হাসিনাও বলেছিলাম, কবরটা ঠিক করার আগে আল্লাহর হুকুম থাকলে সেখানে হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, সব দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হবে। গণতন্ত্রের সাথে জনগণের ভোটার অধিকারের সাথে এক চোরও ছাড় হবে না। প্রসঙ্গে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের
শেখ ফজরুল তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানের ক্ষমতার পট পরিবর্তনের পর ২৭শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণায় সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২শে এপ্রিল গেজেট প্রকাশিত বিষয়ক আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭শে এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন। তবে গেজেট প্রকাশের পরও শপথ না পড়ানোয় তার সমর্থকরা গেল কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছেন। হাসনাত আব্দুল্লাহকে ১ সপ্তাহের আলটিমেটাম বিএনপির। কুমিল্লায় বিভিন্ন উপজেলায় বিএনপির রাজনীতি আওয়ামী লীগের চাকায় চলে। সম্প্রতি কুমিল্লার এক সমাবেশে এনসিপির এই নেতা হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য অসত্য মন গড়া। হাসনাত আগে কখনো রাজনীতি করেনি। তার এই মন্তব্য শিশুসুলভ, রাজনৈতিক অপরিকল্পিতার বহিঃপ্রকাশ এবং মানবিক ভারসাম্যহীনতার লক্ষণ হিসেবে আখ্যা দেন। হাসনাত আব্দুল্লাহকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করে ক্ষমা না চান, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। আমরা তাকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু সময়সীমা অতিক্রম হলেও কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না। তিনি বলেন, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন, কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্বশীলতা হীন ও বিভ্রান্তিকর উক্তি। এটি আমাদের নেতাকর্মীদের ব্যথিত ও ক্ষুণ্ণ করেছেন। সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, রাজনৈতিক অপরিকল্পিতার কারণে হাসনাত আব্দুল্লাহ এই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, তার মানসিক চিকিৎসার প্রয়োজন। একজন দলীয় মুখপাত্র হিসাবে তার এ ধরনের বক্তব্য শুধু লজ্জাকর নয়, রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা বলেও আমরা মনে করি। বক্তব্যে তিনি আরো বলেন, যে ব্যক্তি কিংস পার্টির নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে এমন দায়িত্বহীনতা ও উস্কানিমূলক বক্তব্য দেয়, তার রাজনৈতিক অবস্থা প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষের অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে কুমিল্লার রাজনৈতিক ঐতিহাসিক ও বিএনপির অবদান তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, কুমিল্লা জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এই জেলার নেতারা অতীত দলীয় নীতি নির্ধারণেও পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, কর্নেল আকবর হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মতো নেতারা কুমিল্লা থেকেই উঠে এসেছেন। দেশের বিভিন্ন সংকট কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কুমিল্লায় বিএনপি যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তা ঐতিহাসিক। এই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু পিছুপা হয়নি। সেই বিপ্লব ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে জনগণকে জাগিয়ে তোলে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।